সেই সন্ধ্যায় আমি বসেছিলাম বড় ফুপুর বাসায়। আমার ছোট বোন সিথির নতুন বিয়ে হয়েছে। বড় ফুপুর বাসায় আজকে জামাই আদর উপলক্ষে বিশাল আয়োজন। আমরা কাজিনরা সবাই একসাথে হয়েছি। আমরা বলতে আমরা চাচাতো ভাই বোন, বিবাহিত ভাই বোনদের স্বামী স্ত্রী সবাই। দুই একজন শুধু উপস্থিত হতে পারেনি। দারুণ প্রাণবন্ত আড্ডা চলছে। আমি সাধারণত এই ধরনের পারিবারিক সম্মিলন এড়িয়ে যেতে চেষ্টা করি, কারণ এই ধরনের আয়োজনে কিছুক্ষণ পরই আলোচনা শুরু হয়ে যায় এই 29 বছর বয়সেও আমার অবিবাহিত থাকা নিয়ে। এমন নয় যে আমার জন্য কোনো বিয়ের প্রস্তাব আসেনি কিংবা আমি অবিবাহিত থাকবো বলে কোনো পণ করেছি। ঘটনা হচ্ছে, সেই মেডিকেল কলেজ জীবনের শুরুতে যার সাথে মন নেওয়া হয়েছিল, একসাথে ঘর বাঁধবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই দীপ্তর এখন পর্যন্ত না হয়েছে বিসিএস, না হয়েছে কোনো পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রিক এক্সামে পাস। আমরা এমন বিএস পাস করে আসবার কিছুদিন পরেই দীপ্তর বড় বোনের বিয়ে হয়েছে বেশ ধুমধাম করে। আর তাই করতে গিয়ে খরচও হয়ে গেছে বেশ কিছু। ওদের পরিবার ঠিক এই মুহূর্তে ছেলের বিয়ে দিতে প্রস্তুত নয়। তাই দীপ্ত ঠিক করেছিল বিসিএস কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কোনো কোর্সটা চান্স পাওয়ার পরে নিজের বিয়ের খরচ নিজেই কিছুটা উপার্জন করে আঙ্কেলের ওপর চাপ কমাবে। আমার 1.5 বছরের ছোট্ট বোন সিথির ভারী রাগ ছিল আমার ওপর। যে মানুষটা একের পর এক ভালো ভালো বিয়ের প্রস্তাব পায়ে ঠেলে তার বিয়ের পথ দুর্গম করে রেখেছিল, সে তো আমি। আমাদের বাসায় এখনও কেউ দীপ্তর কথা জানে না। দীপ্তরই নিষেধ ছিল বলতে, তাছাড়া বাসায় মেনেও নিত না হয়তো। আমার জন্য যেসব ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতো তার সামনে দীপ্ত তেমন কিছুই ছিল না। যে এদিকে ছোট বোন সিথির প্রেমিক স্কলারশিপ পেয়ে গেল, ও কানাডায় পড়তে চলে যাবে খুব শীঘ্রই। যাওয়ার আগে বিয়েটা করে যেতে চাচ্ছিল। তাই আমি আর সিথির সুখের পথ কাটা বিছিয়ে না রেখে আব্বুকে বুঝিয়ে বলেছিলাম ওর বিয়ের আয়োজন করে ফেলতে। যদিও বড় বোনের আগে ছোট বোনের বিয়ে খারাপ দেখায় আমাদের এই সমাজে, তবুও কারণ দেখিয়েছিলাম বিসিএস কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে চান্স পাওয়ার আগে বিয়ে করে নিজের কেরিয়ারের 12টা বাজাতে চাইছি না। আসল কারণটা ছিল দীপ্ত। কিন্তু আমাদের অপেক্ষার দিনও খুব শীঘ্রই ফুরোতে চলল। গত সপ্তাহে রেজাল্ট দিয়েছে বিসিএসের। আমি আর দীপ্ত দুজনের স্বার্থ ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এখন শুধু দীপ্তর বাসায় জানানোর অপেক্ষা। যে ভয়টা করছিলাম ঠিক তাই হলো। ছোট ফুপু আমার দিকে তাকিয়ে বলল, তারপর মিথির কি অবস্থা? তোকে দিয়ে বাড়ির খুঁটি দিবে ভাবছে নাকি ভাইজান? ঠিক এমন সময় ভাইব্রেট করে উঠল আমার হাতে ধরে রাখা মুঠো ফোনটা। নিরাপত্তার খাতিরে সাইলেন্ট করে রাখা ছিল সেটা। জানতাম যে কোনো সময় ফোন করবে দীপ্ত। নির্বাচন উপলক্ষে ভোট দেওয়ার জন্য বাড়ি গেছে ছেলেটা। এক্সকিউজ মি, হসপিটাল থেকে ফোন বলে ফোনটা রিসিভ করে এই ভিড় থেকে খানিকটা দূরে সরে গেলাম আমি। হ্যালো মিথি, বলো। তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিভাবে যে বলি। কি কথা বলো? আসলে মিথি, এবার বাসায় আসার পর দিশা আমার ফোনে তোমার মেসেজ দেখে ফেলেছে। দিশা দীপ্তর বোন। তারপর আমুকে বলে দিয়েছে। তারপর আমু খুব বাজেভাবে রিয়েক্ট করেছে। কেন? আমুর ব্যাচমেট পছন্দ না এই জন্য। কিন্তু দীপ্ত, আজ না হোক কাল তো তোমার বাসায় জানতেই হতো আমার কথা, তাই না? কিন্তু আমি তো আসলে এখন রেডি ছিলাম না। তাহলে এখন কি করতে চাও তুমি? আসলে মিথি, আমার মনে হয় কি জানো, তুমি 2-1 দিন আমাকে টেক্সট বা কল করো না। আচ্ছা, করব না। তারপর তারপর মানে তুমি সময় সুযোগ করে নক করো কিংবা কল দিও। দেখি কেটে গেল ফোনটা। আমিও ফোন পার্স রেখে দীপ্তর কথা ভুলে গিয়ে সবার সাথে মেতে থাকতে চেষ্টা করলাম। যে দীপ্ত প্রতি ঘন্টায় আমাকে টেক্সট করতো, সেদিন সারা রাত কোনো টেক্সট এলো না ওর। জানি ফল হবে না কিছু, তবুও
নিষ্ফল অপেক্ষার বারবার ওর নামের চ্যাট বক্স ওপেন করে তাকিয়ে রইলাম শূন্য দৃষ্টিতে। সারা রাত ভালো ঘুম হলো না, এলোমেলো স্বপ্নে। পরদিন আমায় মর্নিং ডিউটি, শরীরের ক্লান্তি মুছে ফেলতে গোসল করে হসপিটালে গেলাম। হ্যান্ড ওভার নিয়ে কাজ শুরু করলাম। সব পেশেন্টের ফলো আপ দিয়ে ফাইলগুলো নিয়ে ডক্টরস রুমের টেবিলে বসলাম। ফ্রেশ অর্ডার করতে ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলাম 8টা বাজে। বাসায় গেলে সাধারণত এই সময়টায় অনলাইনে আসে দীপ্ত। গুড মর্নিং মেসেজ দিয়ে দিন শুরু করে। অনলাইন হতেই নোটিফিকেশন এলো। কৌতূহলী হয়ে দেখতে গেলাম ওর পোস্ট। প্রচণ্ড একটা ধাক্কা খেলাম। এঙ্গেজমেন্ট হয়ে গেছে দীপ্তর গতকাল। আর ও আমাকে কিছুই বলবার প্রয়োজন বোধ করেনি। যে মেয়েটার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে তার ছবি দেখলাম। মেয়েটা ওর কাজিন, ময়মনসিংহ মেডিকেল কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট। দীপ্ত ওর কথা আমাকে বলেছিল, এর আগে বলেছিল ও পছন্দ করে দীপ্তকে। আমি তাকিয়ে রইলাম ছবিগুলোর দিকে। দুজনকে আসলেই খুব সুন্দর দেখাচ্ছে পাশাপাশি। মেয়েটার বয়স কত হবে? 21-22। অমন একটা বয়স আমারও ছিল একদিন। আমারও ছিল অমন ঝকঝকে মিশন দাগহীন ত্বক, মাথা ভর্তি চুল। নিজের অজান্তেই চোখ চলে গেল সামনের আয়নায়। আন্টি আমার কথা জেনে রিয়েক্ট করেছে। আমার মুখে বয়সের ছাপ। কপালের সামনে চুল উঠতে শুরু করেছে, বাড়ি হতে শুরু করেছে শরীর। সেই সিপসিপে ভাবটা আর নেই। দীপ্তকে কাঠগড়ায় দাঁড় করানো যেত, কল করে জবাবদিহি চাওয়া যেত, কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমার সেসব কিছুই করতে ইচ্ছে করছে না। উল্টো কেমন যেন স্বাধীন স্বাধীন অনুভূতি হচ্ছে। আমাদের সম্পর্কে অভ্যস্ততার জালে আমি খুব বেশি জড়িয়ে পড়েছিলাম কি ফোনের ডাটা কালেকশন অফ করে দিয়ে বাকি ফাইলগুলো ফ্রেশ অর্ডার করাই মন দিলাম। করতে করতেই সিদ্ধান্ত নিলাম গতকাল রাতে ছোট ফুফু যে বিয়ের প্রস্তাব এনেছিল তাতে রাজি হয়ে যাব আমি। ফ্রেশ অর্ডার করতে করতেই হন্তদন্ত হয়ে হাজির হলো আমাদের সিএ আপু মিথি। গত মাসে তুমি একটা সিস্টিক ফাইব্রোসিসের কেস রিসিভ করেছিলে, মনে আছে? আমি চেষ্টা করে মনে করতে পারলাম। মনে আছে আপু। নেক্সট উইকে ওটা তুমি ক্লিনিক্যাল মিটিং করবে। কিন্তু কেন আপু নেক্সট উইকে না? আপনার করার কথা। আমার একটু প্রবলেম আছে এই সপ্তাহে, আমি পারছি না। আমি এর পরের সপ্তাহে করব। কিন্তু আপু, আরে বাবা সমস্যা কি তোমার? বিয়ে শাদি করনি, বাপের হোটেলে খাও। তোমার মতো ফুর্তিতে থাকলে তো আমি ডেইলি ক্লিনিক্যাল মিটিং করতে পারতাম। প্রতিবাদ করতে গিয়ে থেমে গেলাম আমি। কেন যেন মনে হলো ঠিক এই মুহূর্তে এই ব্যস্ততা আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা আপু, করব। গুণ যেভাবে এসেছিল ঠিক সেভাবে অন্তদন্ত হয়ে চলে গেল আপু। ফ্রেশ অর্ডার শেষ করতে করতেই রাউন্ডের সময় হয়ে এলো। রাউন্ড এন্ড ট্রেড করে রাউন্ডের কাজগুলো করতে করতে দারুণ ব্যস্ততার মধ্যেও কেটে গেল সময়। কিন্তু এসবের মাঝেও সারাদিন ধরে প্রবল ইচ্ছে করতে লাগলো দীপ্তকে একটা টেক্সট করি কিংবা একটা কল, একটা বার জিজ্ঞেস করি সে কিভাবে আমাকে ছেড়ে থাকতে পারছে। আমার আবার আজকে নাইট আছে। মর্নিং করে বাসায় ফিরে গিয়ে খেয়ে একটু ঘুমিয়ে আবার আসতে হবে। রাতে ভালো ঘুম হয়নি বলে কিনা দুপুরে ঘুমালাম মরার মতো। স্বপ্নহীন নাইটে হ্যান্ড ওভার নিয়ে ফলো আপ দিয়ে ওয়ার্ড গুছিয়ে ফেলতে বেশি সময় লাগলো না। সব কাজ শেষ করে আমি বসে রইলাম স্থানুর মতো। আর শীত পড়েছে বড্ড। শীতের কাপড় আনতে ভুলে গিয়েছি। দীপ্ত টেক্সট করে মনে করিয়ে দিত বারবার। দীপ্তর নামের চ্যাট বক্স ওপেন করে বসে আছি। নিজের ওপর রাগ হচ্ছে ভীষণ। আমার কি ব্যক্তিত্ব বলে কিছু নেই নাকি? কেন আমার ওকে টেক্সট করতে ইচ্ছে করবে? ডক্টরস রুমের বিছানা ছেড়ে নিচে নামলাম। ঠান্ডা শীতল মেঝের স্পর্শ শিউরে উঠল গা। যেন ঘরের মধ্যে শুয়ে পড়লাম। ঠান্ডা খালি মেঝেতে চোখ দিয়ে জল গড়াচ্ছে অবিরল। যে দীপ্ত ঘন্টায় অন্তত একবার টেক্সট করতো আমাকে, ঠিক 36 ঘন্টা হয়েছে আমার সাথে কোনো যোগাযোগ করেনি ও। কিভাবে পারলো? শীতে
ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দীপ্তকে টেক্সট করেই ফেললাম হয়তো। মনের সবটা শক্তি জড়ো করে ব্লক করে দিলাম ওকে। তখন রাত 3:55। ফেসবুক থেকে ব্লক করেই মনে হলো হোয়াটসঅ্যাপ থেকেও ব্লক করে দেওয়া উচিত। হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিলাম ওকে আমার নাম্বার থেকে, মেল থেকেও। যাও দীপ্ত, তোমাকে আজ আমি মুক্তি দিলাম, নিজেও মুক্তি পেলাম। কিন্তু এই মুক্তিতে আনন্দ কোথায়? আমার কোনো আনন্দ হচ্ছে না কেন? আমার বুকের ওপর 10 মণ ওজনের সমান পাথর চেপে বসার মতো কষ্ট হচ্ছে কেন? অবর্ণীয় যন্ত্রণায় কাটালাম বাকিটা রাত। সকালে আসা মর্নিং ডক্টর হ্যান্ড ওভার নিতে গিয়ে আঁতকে উঠে বলল, আপু একই অবস্থা আপনার? আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, তেমন কিছু না, এই ঠান্ডা লেগেছে একটু। বাসে ফিরে যাওয়ার পথে থমকে দাঁড়ালাম হোসাফ মার্কেটের সামনে। আমি আর দীপ্ত ডিউটি শেষ করে অনেক দিন ঘুরতে এসেছি এখানে, কাটিয়েছি অনেক সুন্দর সময়। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম। ঘোর ভাঙল ফোনের রিংটোনের শব্দে। প্রায় লাফিয়ে উঠে ব্যাগ থেকে বের করলাম ফোনটা। কার কল এসেছে? দীপ্তর নয় তো? না, কলটা দীপ্তর ছিল না, ছিল আম্মুর। দীপ্তর কল আসবে কিভাবে? আমি তো নিজেই ব্লক করেছি ওকে সব জায়গা থেকে। কল রিসিভ করে কানে ঠেকিয়ে শঙ্খস্বরে বললাম, হ্যাঁ আম্মু বলো। এই মিথি, আসার সময় ডিম নিয়ে আসিস তো 4টা। আমি বাজার করার সময় আনতে ভুলে গিয়েছিলাম, আনবো। মোড়ের দোকান থেকে ডিম কিনে নিয়ে বাসায় উঠছিলাম। আমাদের বাসাটা পুরনো, ঠিক আমাদের ফ্ল্যাটের সামনের সিঁড়িটার এক কোণা ভাঙা। সেই ভাঙা কোণার কথা না জানাই ছিল আমার। প্রতিদিন ওঠানামা আসা যাওয়া করছি আজ প্রায় 6.5 বছর ধরে। কিন্তু কিভাবে যে আজকে হোঁচট খেলাম সেই ভাঙা কোণায়। হাত থেকে পড়ে গেল ডিমের প্যাকেট। আমার সামনে ছড়িয়ে থাকা ডিমের সাদা অংশ আর কুসুমের মাখামাখি মিশ্রণের দিকে তাকিয়ে থেকে হু হু করে কেঁদে ফেললাম আমি। জানি না শব্দটা বাসার ভেতর পর্যন্ত পৌঁছেছিল কিনা। দরজা খুলে বেরিয়ে এলো আম্মু। সিঁড়ির সামনে বসে আমাকে পাগলের মতো কাঁদতে দেখে আম্মু বেকুল হয়ে বলল, এই মিথি ঠিক আছে? 4টা ডিমই তো। কান্নার দমক সামলাতে মুখের ভেতর বাম হাত ঢুকিয়ে দিলাম আমি। প্রাণপণে কামড়ে ধরলাম হাতটা। কিছুক্ষণ পরে জিভে অনুভব করলাম নোনা স্বাদ। হাতটা বের করে অবাক হয়ে দেখলাম হাতের উপর বসে গেছে আমার দাঁতের দাগ, আর সেই দাগের ছাপ ঘিরে ফুটে উঠেছে বিন্দু বিন্দু রক্ত। সেই বুক ভাঙা কষ্টের মুহূর্তেও আচমকায় আমার মনে হলো, আচ্ছা আমাদের অশ্রুও নোনা, রক্তও নোনা। কারণ কি এর? আমরা সবাই সমুদ্রের সন্তান বলে দীপ্তর সাথে যখন দেখা করতে যেতাম ও চুমু খেত আমার বাম হাতে, ঠিক এখানেই ওর সমস্ত চুমুর দাগ মুছে দিয়ে সেখানে আজকে ফুটে উঠেছে রক্তের দাগ। সেই ভীষণ মন খারাপ করা সকালে ভাঙা সিঁড়ি কোণায় পা হড়কে পড়ে গিয়ে ভেঙে যাওয়া ডিমের সামনে বসে আকুল হয়ে কাঁদতে কাঁদতে আমি মনে মনে বললাম, যাও দীপ্ত, তোমাকে আমি মুক্তি দিলাম। তোমার সাথে আমার আর কখনো কোনো দিন যেন কোনো কথা না হয়। আজিমপুরের ওই ক্যাফেটাই ওর সঙ্গে আমার লেমন জুস খাওয়ার কথা ছিল। প্রথম যেদিন এসেছিলাম সেদিন অনেক তাড়াহুড়ো ছিল। ওর ভাগ্নির জন্য কয়েকটা ছবিওয়ালা রঙিন বই নিয়ে যেতে বলেছিল ওর বোন। ডিউটি শেষ করে আমরা সচরাচর সেখানে দেখা করতাম। সেই হোসাফ মার্কেট থেকে বেরিয়ে নীলক্ষেত গিয়েছিলাম আমরা। ওর মর্নিং ছিল সেদিন আর আমার নাইট। মর্নিং শেষ করে বেরিয়ে এসে ক্লান্ত হয়ে রিক্সা নিয়ে আমার সঙ্গে নীলক্ষেত গিয়েছিল সে। তেহারি রেখেছিলাম আমরা। দীপ্ত বরাবর রাত জেগে থাকে। ভোর 6:30টায় উঠে 7:30টার ভেতর বেরিয়ে রিক্সায় চড়ে মর্নিং করতে যাওয়া ওর জন্য খুব বেশি ঝামেলা মনে হতো। ওর মর্নিং থাকলে আমি অ্যালার্ম দিয়ে জেগে উঠে ফোন করে ডেকে দিতাম ওকে। ওর সঙ্গে প্রথমবার যেদিন রিক্সায় চড়লাম সেদিন আমার যেমন রোমাঞ্চকর অনুভূতি হয়েছিল। বহুদিন ধরে রিক্সা চড়ার পরে তার ক্ষিপ্ততা খানিকটা হলেও ভোঁতা হয়ে গিয়েছিল বুঝি। তেহারি খেতে গেলে নীলক্ষেতের দোকানিরা ভারী আদর করে ডাক দেয়, কিন্তু মাংসের বেলায় কম। দীপ্ত সেই দোকানির সঙ্গে মাংস নিয়ে ঝামেলা করেছিল সেদিন।
2:30 পর্যন্ত দীপ্ত মর্নিং ডিউটি। মর্নিং করে নীলক্ষেত যাওয়া আর তেহারি খেতে খেতে ঘড়ি কাটা 4টা পেরিয়ে গেল। ভালোই হয়েছিল তাতে। দুপুরে রোদ ঢলে পড়ল। তেহারি খেয়ে পরিচিত দোকান থেকে দীপ্তর ভাগ্নির জন্য কয়েকটা ছবিওয়ালা রঙিন বই নিয়ে কাজ শেষ করলাম। আমার ইচ্ছে ছিল রিকশায় খানিকটা সময় ঘুরে বেড়ানো, কিন্তু সেই সময় ছিল না। দীপ্তর বাড়ি যাওয়ার কথা ছিল সেদিন, তাছাড়া আমারও নাইট করতে হতো। সেখান থেকেই বিদায় জানিয়ে চলে যেতে চাইছিল ও। আমি বরং অনুনয় করে বলেছিলাম, আমাকে হসপিটালে নামিয়ে দিয়ে যাও অন্তত। পথে আমি ওর হাত ধরে রেখেছিলাম। সারা পথ রিকশা চলার সময় ওর চোখের নজর ছিল বাইরে। সেদিন রাস্তায় একটা হাওয়াই মিঠাইওয়ালাকে দেখে আমার অনেক খেতে ইচ্ছে করছিল। দীপ্ত ক্লান্ত ছিল ভেবে মুখ ফুটে বলেনি। এখন ভাবছি কেন বলিনি। সেই বিকেলে ভীষণ নীল ছিল আকাশ। জ্যামে আটকা পড়ে জায়গায় জায়গায় থেমে যাচ্ছিল রিকশাটা, কিন্তু আমার খারাপ লাগছিল না একটুও। সেই জ্যামে আটকা পড়ে থেকেও আমার মনে হচ্ছিল আমার হাতের মুঠোয় বন্দি হয়ে আছে আমার প্রিয় মানুষের হাত। আমি জ্যামের ধুলো ধোয়ায় অনন্তকাল ধরে বসে থাকতে পারবো। হাতটা জ্বলছে। কামড়ে রক্ত বের করে ফেলেছিলাম। কিছু একটা ওষুধ লাগানো উচিত মনে হয়। সেই শেষ বিকেলে চারদিকে এত মানুষের ভিড়ের মাঝে ও মনে হচ্ছিল আমরা দুজন ছাড়া আর কেউ নেই। সেদিন শীত পড়ে গিয়েছিল হঠাৎ করে। উত্তাপে প্রত্যাশায় রাস্তার পাশে একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল কিছু গৃহহীন মানুষ। কাগজ আর শুকনো পাতা পুড়িয়ে জ্বালানো সেই ধোঁয়ার পোড়া গন্ধ কেমন যেন অদ্ভুত মিষ্টি মনে হচ্ছিল। আচ্ছা, নীলক্ষেতে আমি ঠিক কতবার এসেছি? কতবার অসংখ্যবার। কখনো বই কিনতে, কখনো শিট কিনতে, কখনো ফটোকপি করতে, কখনো বা ফর্ম ফিল অ্যাপের জন্য। এত মানুষের ভিড় ছিল ওই দিন, তবু মনে হচ্ছিল একদম ফাঁকা। রিকশায় বসেছি, প্রিয় মানুষের আঙুলে আঙুল জড়িয়ে। ওর কি যেন একটা হাসি কথার ওর সঙ্গে এসেছি, ঠিক মনে পড়ছে না এখন। শীত পড়ে গিয়েছিল বলে পরনের ওড়নাটা তুলে মাথায় দিয়েছিলাম। নিজেকে কেমন যেন বউ বউ লাগছিল। একটা অন্যরকম অনুভূতি। জ্যাম আটকা পড়ে বারবার থেমে যাচ্ছিল রিকশাটা। তারপরও একটা সময় পথটা ফুরানোরই তো কথা ছিল। সবই তো ফুরিয়ে যায় কখনো না কখনো। আমার হসপিটালের সামনে একটা সড়ক বাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে গেছে। অন্ধকার হয়ে থাকা জায়গাটায় ঠিক হসপিটালের সামনে না নেমে খানিকটা দূরে নেমে রিকশা ছেড়ে দিলাম, কারণ চাইছিলাম না কেউ দেখে ফেলে একটা ছেলের সঙ্গে আমার রিকশা চলার ঘটনা। হসপিটালের সামনে রাস্তা পেরিয়ে উল্টো দিকে পাশাপাশি দুটো জুসের দোকান। সেই পর্যন্ত চলে এলাম। আমার ডিউটি শুরু হয়ে যাবে রাত 8টার দিকে। আমাদের কাছে সময় আছে 1.5 ঘন্টা। ভাবলাম জুসের দোকানে বসে থাকি, সময় কাটাই। দোকানের সামনে দাঁড়িয়ে আচমকা বলে বসলো, জুস খাবে না? কেন খাবে না? তেমন কোনো কারণ নেই, মাত্রই তেহারি খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেট ভরে গেছে সেই জন্য। অগত্যা দোকানের সামনে দাঁড়িয়ে না থেকে বের হয়ে এলাম। সন্ধ্যা নামার আগে দোকানের সামনে ভিড় জমাট খাট থাকে। খানিকটা রাস্তায় উঁচু নিচু খোয়া আর ইটের মধ্যে চলতে গিয়ে ভারসাম্য রাখতে আর খানিকটা নিজের অধিকার বোধ থেকে আমার আঙুলে আঙুল জড়িয়ে ধরে রেখেছিলাম। ও বলছিল তাদের হসপিটালের HR-এর একজন পাগলা এমপ্লয়ির কথা রিজাইন দিতে গিয়ে একটা হাস্যকর ঘটনা ঘটে গিয়েছে, তাই বলে হাসছিল। এরপর আমার চোখে পড়েছিল রাস্তার পাশে এলোমেলো হয়ে থাকা অবস্থায় একটা চুলার আগুনের ধোঁয়া ওঠা একটা ভাপা পিঠার দোকান। আবদার করেছিলাম পিঠা খেতে, আসলে খুব বেশি করে চাইছিলাম আরও খানিকটা সময় আমার সাথে থাকুক ও পিঠা খায়নি, আমি খেয়েছিলাম একাই। বিল দিতে গিয়ে দেখে ওর কাছে একটা 1000 টাকার নোট ভাঙতি ছিল না। আমার পার্স বের করে বিল দিয়ে ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম একটা 100 টাকার নোট। না হয় ও রুম পর্যন্ত যাবে কিভাবে? রিক্সাওয়ালার কাছে যদি ভাঙতি টাকা না থাকে। পিঠা খেয়ে নিতান্ত অনিচ্ছায় রওনা দিলাম আমার হসপিটালের দিকে। ভেবেছিলাম সে আমাকে আরও কিছুক্ষণ থাকতে বলবে,
কিন্তু সে বলল না। যখন তাকে বিদায় জানিয়ে চলে যেতে দেখলাম তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এসেছে। ঘড়ির কাঁটার সময় দেখাচ্ছিল 7:40-এর কিছু বেশি। আমার হাতে তখনও 20-25 মিনিট সময় আছে। সরাসরি ওয়ার্ডে না গিয়ে ডক্টরস রুমে এসে ব্যাগ রেখে চলে যাওয়ার সময় আমার বাম হাতের উল্টো দিকে ওর বিদায়ী চুমুর স্মৃতি রোমন্থন করে আত্মমগ্ন হয়ে খানিকটা সময় কাটিয়েছিলাম। কেন যেন বিশ্বাস করতে পারছি না যে আমি আমার জীবন থেকে ওকে বিদায় জানিয়ে দিয়েছি। বারবার মনে হচ্ছে ও আছে, সিঁড়িতে বসে আছি অনেকক্ষণ ধরে। এবার আমি উঠে দাঁড়িয়ে পড়ে যাওয়ার ব্যাগটা তুলে নিয়ে বাসার দিকে এগিয়ে গেলাম। দীপ্তর চেহারাটা ভেসে উঠছে চোখের সামনে। ঠিক প্রথম যখন দেখেছিলাম সেদিনের মতোই উজ্জ্বল। তখন ওর চুল ঘাড় পর্যন্ত লম্বা ছিল, পরে আবার টিচারদের রোশালনে পরে কেটে ফেলেছিল। আম্মু ঢুকেছে আমার পিছু পিছু। আমি আমার মন শক্ত করে সহজ হতে চাইলাম। আম্মু, ডিম কার জন্য আনতে বলেছিলে? আসার কথা ছিল কারো না, আমাদেরই খাওয়ার জন্য। নাস্তা করতে ডিম লাগে না? ও হ্যাঁ, তাই তো আমি এনে দেই নিচে গিয়ে। না, লাগবে না। কিন্তু তোর কি হলো হঠাৎ করে? পেশেন্ট মারা গেছে কোনো? না, অমন কিছু না। ঘরে ফিরে এসে ব্যাগটা নামিয়ে রেখে গোসল করতে ঢুকে গেলাম। রাতে ঠান্ডা মাটিতে শুয়েছিলাম, গলা ব্যথা করছে এখন। গোসল করা আমার একমাত্র বিলাসিতা, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আজকে বেশিক্ষণ ধরে গোসল করা হলো না। গোসল সেরে বেরিয়ে আস্তে আস্তে গা কাটা দিয়ে জ্বর চলে এলো। জ্বর নিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কত কিছু যে মনে পড়ে যাচ্ছে। দীপ্তর সঙ্গে আমার হোসাপ মার্কেট জুড়ে হেঁটে বেড়ানোর স্মৃতি, হাতির ঝিলের পাড়ে হাত ধরে হাঁটবার স্মৃতি। মনের ভুলে কয়েকবার ওর নামের চ্যাটবক্স ওপেন করতে চেষ্টা করে ব্যর্থ হলাম। পরে নিজের ভুল নিজে আবিষ্কার করে ফোন রেখে চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করলাম। ঘুম হলো সারা সারা। ঘুম ভেঙে গেল বহুবার। স্বপ্নে দেখলাম আমরা সরিষা ক্ষেত দেখতে গিয়েছি, হলদে রঙের সরিষা ক্ষেত জুড়ে হাঁটেছি। আজকে আমার ইভিনিং করতে হবে। এলাম বেজে উঠল 11:30টায়। এরপর উঠে রেডি হয়ে ডিউটিতে চলে এলাম। দীপ্তর সঙ্গে হাতির ঝিলের পাড়ে দাঁড়িয়ে থাকা নৌকাগুলো অনেক দিনই দেখেছিলাম। অনেক দিনই ইচ্ছে করেছিল ওর সঙ্গে নৌকায় চড়ার, হয়ে উঠে নাই, আর কোনো দিন হবেও না। ইভিনিং করতে যাচ্ছি, শরীর ভালো লাগছে না। পরক সূর্য যেন আমার কপাল কেটে ভেতরে ঢুকে যাচ্ছে। আমি গিয়ে হ্যান্ড ওভার নিলাম। শুরুতেই ফলো আপ দেওয়া শুরু করে দিলাম। কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। কিভাবে যেন অনেকটা সময় চলে গেল। বিপত্তি সৃষ্টি হলো সন্ধ্যা নামার আগে। ডক্টরস রুমে যাওয়ার পরে আমার এক কলিগের সামনে বিয়ে। সে নিজের আপন জগতে ডুবে আছে। কোনো জায়গায় পার্লারে সাজবে, কোত্থেকে শপিং করবে তাই নিয়ে কথা বলে যাচ্ছিল অবিরাম। ওর সঙ্গে কথা বলতে বলতে কষ্টে সৃষ্টে নিজেকে সামলাতে চেষ্টা করে গেলাম। অপ্রাসঙ্গিকভাবে শুধু মনে পড়ছিল দীপ্তর বউকে ভারী সুন্দর দেখাচ্ছিল তো। আশা ও কথা থেকে সেজেছে কোন পার্লার। এক পেশেন্টের ব্লাড ড্র করতে চেষ্টা করে আটকে গেলাম। শেষ পর্যন্ত আমার নার্স এসে টেনে দিল ব্লাড। ওয়ার্ডে একটা পড়ে থাকা নিডল নিয়ে অনেক চিৎকার করলাম অকারণেই। গতকাল রাতে আমার মাটিতে শুয়ে থাকার জের ধরে গলাটা আগের আধ ভাঙা ছিল, এখন পুরোপুরি ভাঙল। হসপিটালের সামনে একটা কাঠগোলাপ গাছের নিচে পড়ে থাকা ফুল কুড়িয়ে কানে পড়ে সেলফি তুলে অনেক দিনই পাঠিয়েছি দীপ্তকে। আজকে আমার ডিউটির রুমের জানালা দিয়ে সে গাছের দিকে তাকিয়ে কেমন যেন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দীপ্তর সঙ্গে আমার অনেক দিন ধরে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। অন্য একটা মেয়ের সঙ্গে থেকে ওর কি আমার কথা মনে পড়ছে একবারও? আমার নিজের নাকের নিচে আঙুল রেখে দেখি নিঃশ্বাসে আগুনের হালকা জ্বর আসবে বোধ হয়। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি আমার ডিউটি আওড়ায় প্রায় শেষ হয়ে গেছে। আগে হলে তো এতক্ষণে আমার সঙ্গে দীপ্তর কয়েক দফার
ইনবক্সে কথা বলা হয়ে যেত। বারান্দায় দাঁড়িয়েছিলাম, দেখি একটা বাচ্চা ছোটাছুটি করছে, হাতে একটা সবুজ রঙের ফুটবল। তার প্রাণ শক্তি, উৎসাহ আর উল্লাসে দেখে ভালো লাগলো। বল নিয়ে ছুটে ছুটে ওয়ার্ড থেকে বেরিয়ে একবার অনেকটুকু গিয়ে আবার সেখান থেকে সিঁড়ির কাছে ফিরে এসে আরেকবার সেদিকে যাচ্ছি। দূরে কোথাও বিয়ে হচ্ছে মনে হয়, বাসায় লাইটিং করা। আমার চোখের সামনে ভাসছে দীপ্তর আলোক সজ্জিত বাসার ছবি। দীপ্তর সঙ্গে আমার অনেক স্মৃতি। আমার ওয়েলেটে ওর একটা ছবিও রয়ে গেছে। আমার কি প্রচণ্ড ইচ্ছে করছে ওয়েলেটের গোপন জায়গা থেকে ওর ছবিটা বের করে দেখি একবার, শুধু একবার। আচ্ছা, আমাকে না মারতে মারতে লাল করে দেওয়া উচিত। আমার কি ব্যক্তিত্ব বলে কিছু নাই? আমার উচিত ছিল ছবিটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেওয়া। ছবি ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য আমি আমার ডক্টরস রুমে ফিরে যাচ্ছিলাম। রুমের কাছাকাছি যেতেই একটা ছোট্ট ছেলে এসে আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। আমার মেজাজ খারাপ হয়ে গেলেও আমি যথাসম্ভব মোলায়েমভাবে বললাম, বাবু, দুষ্টুমি করো না। ডিউটি শেষ করে ফেরার পথে একবার ভাবলাম সেই জুসের দোকানে একবার যাব নাকি, কিন্তু তারপর শীত আর গলা ব্যথা বিবেচনা করে প্ল্যান ক্যান্সেল করে দিলাম। সেই পুরাতন জায়গায় একইভাবে বসে আছে সেই ভাপা পিঠার দোকান। যাব নাকি ভাপা পিঠার সন্ধানে, এইটুকু মাত্র পথ। তবু এই পথকে মনে হতে লাগলো যেন অগস্ত যাত্রায় চলেছি, যেন আমার কোনো বাস্তব অস্তিত্ব নেই। আমি যেন একটা জম্বির মতো করে পথ চলেছি। সেই অমসৃণ পথে আজও এবড়ো খেবড়োভাবে ইটের খোয়া বিছানো, কিন্তু আমার হাতের আঙ্গুলে কারো আঙ্গুল জড়িয়ে ধরে নেই আজকে। পথটা হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গেলাম। যাওয়ার পথে চারদিকের লোকজনকে দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। আগের বার এখান থেকে দীপ্তকে বিদায় জানিয়েছিলাম। এবার হেঁটে হেঁটে আবার বাবা পিঠার কাছে গেলাম। বাবা পিঠার দোকানের সামনে এসে দাঁড়ালাম। ঘড়ির কাঁটায় দেখাচ্ছে সময় 10:20। আজকে ভয়াবহ ঠান্ডা, তার উপর গতকাল রাতে মাটিতে শুয়ে থাকার মাসুল দিতে গলাটা বার হয়ে আসে। একটা পিঠা অর্ডার করে দাঁড়িয়ে রইলাম। চাদরটা আরও ভালো করে পেঁচিয়ে নিলাম গলায়। পিঠার স্বাদ সেই আগের মতোই আছে, কিছুই বদলায়নি। কেনই বা বদলাবে? পিঠা তো আর মানুষ না। রাত বাড়ছে। আমি বাসার উদ্দেশ্যে রিক্সা নিলাম। বাসার কাছাকাছি আসতেই আম্মুর ফোন। প্রথমবার রিসিভ করেনি, চলেই তো এসেছি, কেন শুধু শুধু টাকা খরচ করব? দ্বিতীয়বার কল আসলে রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো উদ্বিগ্ন স্বরে প্রশ্ন, মিথি, কই তুই? এত দেরি যে? আমি ক্লান্ত স্বরে বললাম, আরসি। দীপ্ত বরাবর লিখত আইসি কিংবা জি। আহ এ আমার বুকের ভেতর ব্যথা করে দীপ্ত। ঠিক পাঁজরের নিচে এই ব্যথার কথায় বাসার সামনে যখন নামলাম তখন 11:15 ওপর বাজে। বাসায় এসে দেখি দুশ্চিন্তায় আমার আম্মুর মুখ ছোট হয়ে গেছে। হেঁটে হেঁটে রুমে ফিরে যাচ্ছিলাম আমি। আম্মু দরজা সামনে দাঁড়িয়েই বলল, এতদিন বুঝতে পারিস নাই তোর আগে শীতের বিয়ে হলে তোর খারাপ লাগবে কি না? স্প্রিং লাগানো পুতুলের মতো ঘুরে ফিরে তাকালাম আমি। তীব্র স্বরে বললাম, কি বললে? আম্মু থতমত খেয়ে বলল, ওরা বাসায় আসতে চেয়েছে। 15 তারিখটা ফ্রি রাখিস। ওরা ওরা কারা? ওই যে তোর ছোট ফুপু বলেছিল যে। আমি রক্ষে বললাম, আমার 18 তারিখ ক্লিনিক্যাল মিটিং করতে হবে। এর আগে আমি ব্যস্ত। খাবার টেবিলে বসে আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করছিল না, তাই খিদে নেই বলে রাতে কিছু না খেয়েই শুয়ে পড়লাম। তেমন খারাপ লাগলো না, একটা ভাপা পিঠার স্বাদ পেতে লাগলাম। এক টুকরো গুড় মেশানো চালের গুঁড়ার যে স্বাদ লেগে থাকলো তার কতটা জিভে আর কতটা মনে তা কে জানে। দীপ্তকে বিদায় জানিয়ে দিয়েছি চিরতরে, কিন্তু মনের সঙ্গে এই লড়াই আমি জিতবো কেমন করে? প্রথম প্রেম নাকি ভোলা যায় না? বলতে আমি চাইও না, আজীবন মনে রাখতে চাই শিক্ষা হিসেবে। কিন্তু শুধু একবার হলেও আমি দীপ্তর সামনে দাঁড়াতে চাই না, কোনো প্রশ্ন করতে নয়,
তার কাছে আমার মূল্য কেন এমন করে কমে গেল তা জানতে চেয়ে লজ্জা দেওয়ার জন্য নয়, শুধু তাকে দেখিয়ে দিতে যে আমি তাকে ছাড়াই ভালো আছি। হঠাৎ করে উষ্ণ আর্ত স্রোত গড়িয়ে এলো দু চোখের কুল ছুঁয়ে। দীপ্ত, আহ আমার দীপ্ত, তোমার কি আমাকে একবারও মনে পড়ে নাই? কিভাবে পারলে? দীপ্ত, আমি কেন পারি না? পরদিন সকালে ঘুম ভাঙলো সেই বিশ্রী গলা ব্যথা নিয়ে। চোখটা খুলেই মনে পড়ল আমার দীপ্ত আর আমার সাথে নেই। আমাকে একদম কিছুটি না জানিয়ে বিনা নোটিশে ছেড়ে চলে গিয়েছে ও। আর ফেলার পথটায় বড় বড় পাথর ঢেলে দিয়ে বন্ধ করে দিয়েছি আমি। সমস্ত শরীর মন জুড়ে ছড়িয়ে আছে অদ্ভুত এক অবসাদ। এই ঠান্ডায় কম্বলের আরাম ছেড়ে নামতে ইচ্ছে করে না কারো, কিন্তু আমার উপায় নেই, যেতে হবে, মর্নিং করতে হবে। রোস্টারে আমার নাম আছে, আমি না গেলে ফাঁকা থাকবে আমার ফ্লোর। এই জ্বর জ্বর বাবার গলা ব্যথা অজুহাত দেখিয়ে ডিউটিতে না যাওয়া যায় হয়তো, তবে এটা ঠিক আমি না গেলেও থেমে থাকবে না কোনো কাজ। হয়তো আমার উপরের ফ্লোর কিংবা নিচের ফ্লোরের ডক্টর যে তুলনামূলকভাবে বেশি সিনিয়র কিংবা বেশি চকস, তাকে বলা হবে তার ফ্লোরের সাথে সাথে আমার ফ্লোর সহ দেখে দিতে। কোনো পেশেন্টের ফলো আপ বাদ যাবে না হয়তো, রাউন্ডের কাজগুলো করা হয়ে যাবে ঠিকঠাক, কিন্তু আমার যে কলিগ একসাথে দুটো ফ্লোর দেখবে তার কষ্ট হয়ে যাবে অনেক। না, এটা অন্যায় হয়ে যাবে, এই কাজটা আমি করতে পারি না। অনেক কষ্টে টলতে টলতে বিছানা থেকে নামলাম, মাথা ভার হয়ে আসে। হাত মুখ ধোয়ার জন্য কল খুলতেই বরফ ঠান্ডা পানির হিমশীতল স্পর্শ আমার হাড় কাঁপিয়ে দিল। এ কি রে বাবা, এ পানি কি সরাসরি হিমালয় থেকে আসছে নাকি? কোনো মতে কাঁপতে কাঁপতে মুখ ধুয়ে ওয়ার্ডরোব খুললাম কাপড় বের করতে। আজকে শীত অনেক। জিন্সের ওপর ম্যাটমেটে রঙের একটা ফতুয়া বের করলাম। আজ দিনটাই ধূসর বিবর্ণ, উজ্জ্বল রঙের কিছু মানবেও না আজকে। কড়া করে এক কাপ চা বানিয়ে সেই চায়ের সাথে এক কাপ কফি মিশিয়ে স্ট্রং একটা জিনিস তৈরি করলাম। আমি এটার নাম দিয়েছি চাফি। ইন্টার্ন করার সময় একটা কফি মেকার কিনেছিলাম, সেই কফি মেকারটা নিয়ে রেখেছিলাম হসপিটালে আমার লকারে। ইভিনিং বা নাইট ডিউটিতে কাজের লোড কম থাকলে মাঝে মাঝে বানিয়ে খাওয়াতাম দীপ্তকে। চকোলেট বিস্কিট আমার ভীষণ প্রিয়, ওজন বেড়ে যাওয়ার ভয়ে খাইনি অনেক দিন। আজকে আর অত কিছু ভাবনার তোয়াক্কা না করে চাপি আর চকলেট বিস্কিট নিয়ে বসলাম। হাতে সময় আছে আর মাত্র 10 মিনিট, এরপর শুরু হয়ে যাবে অফিস টাইমের জ্যাম। চাপির সাথে চকলেট বিস্কিট খেয়ে দুটো প্যারাসিটামল গিলে নিচে নামলাম। ভারী কুয়াশা পড়ছে আজকে, এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। হু হু করে শীতের বাতাস বইছে যেন সরাসরি সাইবেরিয়া থেকে। ভাগ্যটা ভালো আমার আজকে, বাসার নিচেই রিক্সা পেয়ে গেলাম। ভাড়া কিছুটা বেশি চাইলেও রাজি হয়ে গেলাম। এই শীতে কিছুটা বেশি ভাড়া দাবি করতেই পারে ওরা। ঠোঁটজোড়া শুকিয়ে চরচর করছে, তাড়াহুড়োয় ঠোঁটে কিছু দিয়ে আসতে ভুলে গিয়েছি আজকে। ব্যাগের সামনের চেন হাতে ঠেকলো ছোট্ট একটা ব্রেসলেট, বাড়িতে যাওয়ার আগে দিয়ে গিয়েছিল দীপ্ত। আচ্ছা, আমার কি এখন এই ব্রেসলেটটা ছুঁড়ে ফেলে দেওয়া উচিত? এটা তো দীপ্তর দেওয়া ছিল। ঠিক সেই সময় রিক্সাটাও একটা ডাস্টবিনের পাশ দিয়ে যাচ্ছিল। দেবো ফেলে দেই, ফেলে দেই, ফেলতে গিয়ে হাত কেঁপে গেল আমার। বুকের ভেতর হো হো করে উঠল আবার। হায় রে দীপ্ত, দীপ্ত যে আমার সাথে আষ্টে পৃষ্ঠে জড়ানো, সেই কবে থেকে আমার সাথে জুড়ে আছে ও আমাকে ছেড়ে যাক কিংবা আমি ওর ফেরার পথ বন্ধ করে দিই, কি আসে যায়। আচমকাই শান্ত হয়ে গেলাম আমি। কোথায় যেন দেখেছিলাম কিংবা পড়েছিলাম, আমরা যখন কাউকে মিস করি তখন আমাদের কষ্ট হয় না, আমাদের কষ্ট হয় তখনই যখন আমরা কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করি। দীপ্তকে ভুলে যাওয়ারই বা প্রয়োজন কি? থাকুক না আমাদের সুন্দর সময়ের কিছু স্মৃতি। পরম মমতায় ভ্যাসলিনের কৌটার ঢাকনা খুললাম আমি।
হাতের ছোট আঙ্গুলে ভ্যাসলিন মাখিয়ে লাগিয়ে নিলাম ঠোঁটে। কত কিছু মনে পড়ে যাচ্ছে, আমাদের প্রচুর চুমুর স্মৃতি। সেই ভীরু অভিজ্ঞ ঠোঁটের দরু দরু বুকে প্রথমবার কাছে আসা। আপা নামেন রিক্সাওয়ালার কথায় সম্মতি ফিরল আমার। এতক্ষণ কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। ভাঙতি ফেরত নিয়ে ডক্টরস রুমে যাওয়ার আগে সোজা ফার্মেসিতে গেলাম। অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে আজ থেকে। আর পারছি না, এই কাশি গলা ব্যথা এমনিতে কমবে না, সেটা আমি বুঝে গিয়েছি। হ্যান্ড ওভার নিয়ে ফলো আপ শুরু করে দিলাম। 412 নম্বরে আজকে একটা হাই রিস্ক প্রেগনেন্সি পেশেন্ট ভর্তি হয়েছে। পেশেন্টের পি এক্সলাম্পেশিয়া, যে কোনো সময় খিঁচুনি হতে পারে। পেশেন্ট এডান্টেন্ট কেমন যেন উদ্যত প্রকৃতির, নিয়তির, কোনো ডাক্তারের কাছে আসেনি। পেশেন্টের চেক আপ হয়নি নিয়মিত, অথচ দেখে মনে হচ্ছে না খুব বেশি অসল্য পরিবারের। রোগীর পায়ে পানি চলে এসেছে, ফোলা মুখেও পানি। প্রেশার মাপার সময় ফোলা ফোলা গালের উপরে একজোলা কালো চোখের জলজলে দৃষ্টি নিবদ্ধ হয়েছিল আমার দিকে। কত কিছুই না লেখা ছিল আমাদের টেক্সট বইয়ে, কিন্তু রোগীর অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলা নিয়ে আরও অন্তত 10টা অধ্যায় লেখা থাকলে ভালো হতো। রোগীর পানি ভাঙা শুরু হয়েছে সকালে 6:30টায়। রক্তচাপ বিপদ সীমার ঊর্ধ্বরেখা অতিক্রম করে গেছে। পেটের ভেতরে বাচ্চাটার অনেক কষ্ট হচ্ছে হয়তোবা। পেটের উপর স্টেথোস্কোপ বসিয়ে শুনতে চেষ্টা করলাম বাচ্চার হৃদস্পন্দন। খুব ক্ষীণ সারা মেলে, আবার মেলে না। এমন সব পরিস্থিতিতে ভয় পাই আমি। আজকে বাইরে যতটা শীত, তার চেয়েও অধিকতর শীতল সত্যপ্রবাহ কাঁপিয়ে দেয় আমার অন্তরাত্মা পর্যন্ত। কিন্তু বইয়ের জ্ঞানের চেয়েও আরও খানিকটা বেশি কিছু আয়ত্ত করতে হয় আমাদের। তার মধ্যে একটা হলো মানসিক স্থিরতা। মাথা ঠান্ডা রেখে কার্ডিওটকোগ্রাফি করে দেখলাম বাচ্চার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেশি। ঠিক সেই মুহূর্ত আমার হাত চেপে ধরল মেয়েটি। বরফের মতো ঠান্ডা সেই হাত, কোনো উত্তাপ নেই তাতে। ফিসফিস করে বলল, ডক্টর আমাকে সত্যি কথাটা বলেন। সত্যি কথাটাই বললাম আমি। বাচ্চার হার্টবিট বেশি। আপা তার মানে কি? আমাকে বুঝাইয়ে বলেন। বেশি খারাপ? এক কথা বারবার বলতে ভালো লাগে না। তাছাড়া আজকে আমার কষ্ট হচ্ছে কথা বলতে। আমি তাই একবারের বলার জন্য এদিক সেদিক তাকিয়ে বললাম, ওনার গার্জিয়ান কে? রুক্ষ চেহারায় একজন এগিয়ে এসে বলল, বলেন। আমি। রোগীর কে হন আপনি? হাজবেন্ড। আপনার ওয়াইফের সিজারিয়ান করতে হবে এখনই। কিন্তু এখনও তো অনেক সময় বাকি আছে। আমি ধৈর্য ধরে বোঝাতে চেষ্টা করলাম। সময় বাকি থাকলেও ওনার পানি ভেঙে গেছে, প্রেশার অনেক বেশি, তাছাড়া বাচ্চার হার্টবিটও অনেক বেশি। এর মানে কি? এর মানে হলো বাচ্চাটা পেটের ভেতর অনেক কষ্টে পাচ্ছে, আর দেরি করলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। এমনকি মায়ের খিঁচুনিও শুরু হয়ে যেতে পারে। আমার মনে হলো লোকটাকে বোঝাতে পেরেছি বোধ হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাকে অবাক করে দিয়ে বলে উঠল লোকটা, এসব আপনাদের সিজার করানোর ধান্দা, ঠিক না? মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম আমি। দেখেন, আমি মায়ের সাথে কথা বলেছি, বাচ্চার নড়াচড়া বুঝতে পারছে না মা। আরও দেরি করলে বাচ্চা যদি পেটের ভেতর পায়খানা করে দেয় তাহলে কিন্তু বাচ্চাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। ঠিক এমনই সময় একটা কল এলো আমার ফোনে। আননোন নাম্বার দেখে রিসিভ করলাম। হ্যালো মিথি, তুমি আমাকে ব্লক করে দিয়েছো সব জায়গা থেকে। দীপ্ত। আমার আপাদ মস্তক কেঁপে উঠলেও নিজেকে শান্ত রেখে আজকের বাইরের আবহাওয়ার মতোই শীতল আর শান্ত স্বরে বললাম, আমি এখন একটু ব্যস্ত আছি দীপ্ত। পেশেন্ট কাউন্সিলিং করছি, তোমার সাথে পরে কথা বলবো। কেমন? পেশেন্টের লোকজনকে কাউন্সিলিং করে ওটি অ্যারেঞ্জ করে বাকি পেশেন্টের ফলো আপ দিতে দিতেই রাউন্ডের সময় হয়ে গেল। রাউন্ডের কাজগুলো শেষ করতে করতে ঘড়ির কাঁটা প্রায় 1টা সুই সুই। ডক্টরস রুমে নাস্তা দিয়ে গেছে। আমার সাথে দুজন কলিগ নাস্তা খেতে খেতে ছুটির কাগজ লিখছে। আমি বসলাম না ওদের সাথে,
এর একটা কারণ আমার প্রেজেন্টেশন রেডি করতে হবে, আর দ্বিতীয় কারণ আমার কথা বলতে ইচ্ছে করছে না কারোর সাথে। একাডেমিক কেস আসলে প্রেজেন্টেশন করতে হতে পারে জানতাম, তাই পেশেন্টটার খুব বিস্তারিত হিস্ট্রি নিয়েছিলাম। এখন পেশেন্টের সাথে টেক্সট বই মিলিয়ে রেডি করতে হবে প্রেজেন্টেশন। সেই ইন্টার্নের সময় থেকেই দেখে আসছি টেক্সট বুকের সাথে কোনো পেশেন্টেরই হুবহু মিল থাকে না। এর একটা কারণ হতে পারে হয়তো বা মেডিকেল কলেজের টেক্সট বইগুলো বিনদেশি প্রেক্ষাপটে লেখা। আরেকটা কারণ হতে পারে পেশেন্টরা তো প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসে না, কিংবা শুধুমাত্র একটা রোগ নিয়ে আসে না, সমস্যা বেশি বাড়িয়ে আনে, কিংবা একের অধিক সমস্যা দেখা না দিলে ডাক্তারের কাছে আসার কথা মনে পড়ে না তাদের। আর তাই কোনো প্রেজেন্টেশন করতে হলে অরিজিনাল ডাটা খানিকটা ফ্যাব্রিকেটেড করতেই হয়। এটা এক রকম অলিখিত সত্য, সেই খানিকটা বানিয়ে লেখার জন্য হলেও রোগটা সম্পর্কে জানা থাকতে হয় ভালো করে। আমি তাই রাউন্ডের কাজগুলো শেষ করে সিস্টিক ফাইব্রোসিসটা নিয়ে একটু খুলে বসলাম। চোখের সামনে কালো কালো অক্ষরগুলো নিচে বেড়াচ্ছে। চেনা টার্মগুলো কেমন যেন অপরিচিত মনে হচ্ছে। দীপ্ত বোধ হয় আশা করেনি আমি এতটা সহজভাবে তার সাথে কথা বলবো। আমার পক্ষে আবেগে আপ্লুত হয়ে বাকরুদ্ধ হয়ে যাওয়াই স্বাভাবিক ছিল, কিংবা কান্নায় ভেঙে পড়া। আমার বাম পাশে খোলা লেনসন, তার উপর আমার হাতে লেখা আমার সেই পেশেন্টের হিস্ট্রি, সামনে খোলা ল্যাপটপের স্ক্রিন। কিন্তু আমার মনে এখানেই নেই। আমার মন ফিরে যাচ্ছে আজ থেকে সেই কত বছর আগে, যখন চোখ ভরা স্বপ্ন আর বুক খানিকটা ভয় নিয়ে প্রথম পা রেখেছিলাম ক্যাম্পাসে। আম্মু আব্বুকে ছেড়ে সেই প্রথম এতগুলো অপরিচিত মানুষের সাথে থাকা। কমন রুমের মেয়েগুলো সেই প্রথম দিনই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল। আচ্ছা, কেন করেছিল আজ এতদিন পর মনে পড়ছে না ঠিক, তবে আমি মানুষের সাথে মিশতে পারতাম না বেশি। দীপ্তই প্রথম সহজ করেছিল আমাকে। প্রথমবার পিকনিকের চাঁদা তোলবার সময় পিকনিকে যেতে চাইনি আমি, এমনিতেই আমার কোনো বন্ধু ছিল না। শুধু শুধু এক গাদা অচেনা মানুষের সাথে গিয়ে বোর ফিল করে একটা দিন নষ্ট করতে ইচ্ছে করছিল না। কমন রুমের প্রায় 36 জন মেয়ের মধ্যে এক কোণায় পড়ে থাকা একটা মেয়ে পিকনিকে গেলেই বা কি, আর না গেলেই বা কি, আমার যাওয়া না যাওয়া নিয়ে তাই কারোর মাথা ব্যথা ছিল না। কিন্তু দীপ্তও ঠিক পাকড়াও করেছিল আমাকে। আমি আসলে তখন মানুষের কাছ থেকে পালিয়েই থাকতাম একটু। লেকচার ক্লাস শেষ করে সবাই যখন ক্যান্টিনে যেতেও আমি যেতাম লাইব্রেরিতে। লাইব্রেরি সিঁড়ি ল্যান্ডিং এ দাঁড়িয়ে বলেছিল, এই তুই নাকি পিকনিকে যাবি না? গল্প এক সমুদ্র শূন্যতা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।